নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে, সেই কর্নিয়ায় প্রতিস্থাপন করা হলো দুজনের চোখে। মুর্শিদাবাদ মেডিকেলে চোখ দানের মতো মহৎ কাজ করেও জেলে সমাজকর্মী ছেলে। কৃষ্ণনগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। মুর্শিদাবাদ মেডিকেলে সেই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, পেয়েছেন দুজন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমির চাঁদের পরিবারকে কুর্নিশ জানানো হয়েছে। মায়ের চোখ দান করেই গ্রেপ্তার হতে হয়েছে সমাজকর্মী ছেলেকে। চোখদানের মতো মহৎ কাজ ধাক্কা খেয়েছে কুসংস্কারে। চক্ষুদান তো একটা মহৎ দান। হ্যাঁ, কেউ যদি কারোর চক্ষুদানের মাধ্যমে যদি আরেকজন দেখতে পায়, সেটার মতন ভালো কাজ তো কিছু হয় না। এবার তার বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নিচ্ছে, তাদের তো সেটা করা উচিত না। তো এর জন্য আমরা যারা এটার বিরুদ্ধে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। সব থেকে আশ্চর্যের ব্যাপারে আমির চাঁদ শেখ যে তার মায়ের যে চক্ষু দান করেছে, সেই চক্ষুটা মুর্শিদাবাদ সরকারি মেডিকেল কলেজ, তারা সেই চোখ গ্রহণ করেছে এবং শুধু তাই নয়, তারা সেটা প্রতিস্থাপনও করেছে এবং সেই মর্মে তারা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। তারপরেও লজ্জায় এই সরকারি ব্যবস্থা, এই পুলিশ এবং বিচার ব্যবস্থা তাকে জেলে রাখতে পারে। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া, এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। তিনি 2024 সালে চোখদানের অঙ্গীকার করেন। গত রবিবার হার্ট অ্যাটাকে মারা যান রাবেয়া। মায়ের ইচ্ছে পূরণ করে চোখদান করেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। অঙ্গদান করা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই কুসংস্কার, সেখান থেকেই বিতর্ক। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন, অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। চোখ দান মহৎ কাজ এবং গণতান্ত্রিক অধিকার, তা সত্ত্বেও আমির চাঁদ ও তার পরিবারের 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কিছু স্বার্থান্বেষী হয়তো লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে, পুলিশ তৎপর হয়ে গেল, একটা মহান কাজকে বিব্রত করে একটা গণ আন্দোলনকে আঘাত করা হয়ে গেল, তাদেরকে জেলে ভরে দিল। অনেকেরই মত, এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রশ্ন, কোথাও বাল্যবিবাহ হলে তখন পুলিশ কি করবে? স্থানীয়রা যদি উত্তেজনা তৈরি করে বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে কি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ বাল্যবিবাহ আটকাবে না? অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধির বদলে কেন গ্রেফতারির পথে হাঁটতে হলো? যারা এই কর্নিয়া দানের ক্ষেত্রে আমিরকে আজকে আমিরের নামে এফআইআর করে, মিথ্যে এফআইআর করে তাকে জেলে পাঠালো, কিন্তু তাদের কখনো কর্নিয়ার দরকার হতে পারে, তাদের রক্ত দরকার হতে পারে। এইরকম আমিরদের মতোই মানুষেরা কিন্তু কর্নিয়া দান করেন বলেই আজকে মানুষের অন্ধত্ব কাটার যে জায়গাটা তৈরি হয়েছে। মৃতের ছেলে সহ 5 জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার কলেজ স্ট্রিটে পথে নামে এপিডিআর। নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করে জেলে সমাজকর্মী ছেলে। কৃষ্ণনগরের কুসংস্কারে অন্ধকার, আর এই অন্ধকারে জানেই না চোখ দান করলে কিভাবে জীবনে আলো ফোটে। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পান। চোখের আলোয় দেখা, চোখ ফোটে জীবনে আলো ফোটে। চোখ না থাকলে সামনে সবকিছু অন্ধকার। যেমনটা ছিল এই ব্যক্তির, একসময় ছিলেন দৃষ্টিহীন, এখন 2 চোখ ভরে দেখেন। কারণ কেউ একজন চোখ দান করেছিলেন, সেই কর্নিয়া তিনি পেয়েছেন। অন্যের চোখ তার চোখ খুলে দিয়েছে, তার জীবন পাল্টে দিয়েছে। অন্ধকার জীবনে ফুটেছে আলো। এই ব্যক্তি হয়তো সবচেয়ে ভালো বোঝেন চোখ দান কতটা মহৎ কাজ। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে
তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। কেউ চোখ দান না করলে অন্য কেউ তা পাবেন কিভাবে? কর্নিয়া তো আর তৈরি করা যায় না। একজনের কর্নিয়া নিয়ে আর একজনের চোখে প্রতিস্থাপনই করতে হবে, তাহলেই ম্যাজিক। দৃষ্টিহীনের চোখের সামনে জমে থাকা কালো মুছে গিয়ে ফুটবে আলো। তাই চোখদান একটা বড় কাজ। এ নিয়ে যত সচেতনতা বাড়ানো যায় ততই ভালো। কিন্তু কৃষ্ণনগরে দেখা গেল কুসংস্কারের অন্ধকার। যিনি মায়ের চোখ দান করলেন তাকেই গ্রেপ্তার করল পুলিশ। এটা কি চোখদানের মতো মহৎ কাজে বড় ধাক্কা নয়? প্রশ্ন অনেকেরই। কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। নিউজ 18 বাংলা। সরকারি জায়গায় বড় বড় গাছ আর সেই গাছ কেটে সাফ। প্রতিবাদ করায় বজবজের পূজালিতে এক যুবককে বেধড়ক মার, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি অবশ্য মানতে নারাজ। দক্ষিণ 24 পরগনার বজবজের পূজালিতে সবুজ ধ্বংস। সরকারি জমি থেকে কেটে ফেলা হয়েছে বড় বড় গাছ। প্রতিবাদ করেছিলেন এলাকারই বাসিন্দা শেখ আসলাম। অভিযোগ, এজন্য তাকে বেধড়ক মারধর করা হয়। পূজালি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। এই নদীর পাশেই সেচ দপ্তরের জমি, যেখানে ছিল বড় বড় গাছ, সেই সব গাছ কেটে ফেলা হয়েছে। এ নিয়ে বন দপ্তরে অভিযোগ জানান এলাকারই বাসিন্দা শেখ আসলাম। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের টিম। অভিযোগ, সেই সময় আসলামকে মারধর করেন এলাকার তৃণমূল নেতা মাহফুজুর রহমান। কেন বন দপ্তরকে খবর দিয়েছেন তার কারণ জানতে চান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয়। রেহাই পাননি তার বন্ধুও। এরপরেই পূজালি থানার দ্বারস্থ হন আসলাম। সরকারি জায়গায় সরকারি গাছ কাটা হচ্ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছিলাম আমরা। সেই কমপ্লেন করার ভিত্তিতে আজকে ইন্সপেকশন এসেছিল, সেই জন্য আমাদেরকে এসে মারধর করা হলো আর্মস নিয়ে। প্রাণে বাঁচার জন্য আমরা থানার দিকে রওনা হই, থানায় ছুটে যাই। থানার ভিতরে ঢুকেও মারধর করার চেষ্টা করা হলো। আর্মস বের করেছিল শেখ মাহফুজুর রহমান। এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। কাউকে মারধর করা হয়নি বলে দাবি করেন। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। শেষকৃত্যের আগে বেঁচে উঠল মৃত। অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের তৎপরতায় মেয়েকে ফিরে পেল পরিবার। পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনা। পারিবারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক কিশোরী। আশঙ্কাজনক অবস্থায় তাকে তমলুকের নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসক কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার কাঁথির অন্য এক চিকিৎসকদেরও দেখায়, তিনিও কিশোরীকে মৃত বলেন। মেয়ের শেষকৃত্যের জন্য সব রকম ব্যবস্থাও করে ফেলে তার পরিবার। কিন্তু কিশোরীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার সময় টেকনিশিয়ানের সন্দেহ হয়, কারণ যন্ত্রের সাহায্যে তিনি বুঝতে পারেন কিশোরী জীবিত রয়েছে। সময় নষ্ট না করে কিশোরীকে বাঁচাতে ফের হাসপাতালে ভর্তির কথা বলেন টেকনিশিয়ান। এটা বলবো যে ওনারা ডিসিশানটা নেওয়াটা খুব ভুলভাল করেছে। এরা একবার মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটা হসপিটালে আমবু করতে হচ্ছে, সেই জন্যই সমস্যা হচ্ছিল। তারপর ওরা কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মরে গেছে। আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটারে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে চোখ দেখে। পরিবারকে বুঝিয়ে কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেয় কিশোরী। তো এই পেশেন্ট গিয়েছিল? হ্যাঁ গিয়েছিলাম তমলুক মেডিকেল কলেজে, অ্যাডমিশন করলেন, করে আধ ঘন্টা 45 মিনিট পর ছেড়ে দিলেন। বললেন যে দাদা আমাদের এখানে আইসিইউ বেড নেই, পেশেন্টটা আইসিইউ লাগবে, আপনি অন্য কোনো জায়গায় বেটার ট্রিটমেন্টের জন্য দেখুন। ওখান থেকে আবার রেফার করে দিলাম। আমরা প্রাইভেটে গিয়েছিলাম, সিএমসি হসপিটাল। ওখানে ডাক্তারবাবু বললেন যে এমনি এক্সপায়ার করে গেছে। আমরা নিয়ে পালিয়ে এলাম সেন্ট্রাল হসপিটালে, এখানে ডক্টরবাবু দেখালাম। উনি বললেন যে 200% এক্সপায়ার মারা গেছে, এই পেশেন্ট বেঁচে নেই। আমাদের গাড়িতে রবিদার টেকনিশিয়ান ছিলেন, উনি বললেন পেশেন্ট মারা যায়নি, পেশেন্ট 100%ই বেঁচে আছে। স্যার দেখুন আপনি বিপি চলছে, আপনি কী বলছেন মারা গেছে? আপনার মেশিন খারাপ আছে, বিপি চলবে। পেশেন্টকে আমরা মাঝনায় পেরিয়ে গেছিলাম, তারপর ওখান থেকে ঘুরিয়ে নিলাম, তারপর হসপিটালে ভর্তি করেছিলাম। আজকে তার ছুটি হলো, পেশেন্ট সুস্থ হয়ে। 7 দিন চিকিৎসার পর সেই কিশোরী বাড়ি ফেরে। এভাবে মেয়েকে ফিরে পেয়ে আত্মহারা পরিবার। মা একটু বকাবকি করেছিল। মায়ের ওষুধটা, ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল, 4টে ওষুধ খেয়ে নিয়েছিল। তো হঠাৎ পড়ে গেল। পড়ে নিয়ে যাওয়ার পরে মাইনাতে ভর্তি হয়েছিল।
ভর্তি হওয়ার পরে সঙ্গে সঙ্গে মাইনা বললো হবে না, রেফার করে দিল দারোয়ায় ভর্তি ছিল 2 দিন ভর্তি করে দারোয়া বললো এখানে হবে না, অন্য জায়গায় নিয়ে যাও। আমি ওখান থেকে কাঁথি নিয়ে এসেছিলাম, কাঁথির ডাক্তারও বললো বিষয় জানা, ও বললো পেশেন্ট নেই। তো বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার পরে ওই টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারোয়া নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। রোগীটা যখন নিয়ে এলো তখন বমি করলো, করার পরে চোখটা দেখালো, আমাকে দেখালো রবিদা। মসজিদে এলান হয়ে গেছিলো, মাটি দেওয়ার জন্য সব খোঁজাও হয়েছিল। টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডলও মহকুমা হাসপাতালে চিকিৎসকদের গলায় মালা পরিয়ে সম্মান জানায় পরিবার। গর্বের এবং আনন্দের দিন গাঁথি মহকুমা হাসপাতালের তরফে বাইরের কিছু প্রাইভেট হাসপাতাল মৃত বলে ঘোষণা করে দিয়েছিল বাইরের লোক, এবং মাটি দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থার মধ্যেও চলে যাচ্ছিল। তো আমাদের যে আইসিইউ যে টেকনিশিয়ান আইসিইউ ভ্যানের, সেই আইসিইউ অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের কৃতিত্বে তাকে পুনরায় আমরা আমাদের যে এইচডিইউ বিভাগ আছে এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করে তাকে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে সে যে বেঁচে আছে এইটা শুধু নয়, সে আজকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে। দুর্গাপুরের কাঁকসায় নার্সের রহস্য মৃত্যু, বেসরকারি হাসপাতালের নার্সের রহস্য মৃত্যু, বহুতলা আবাসনের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার। দুর্গাপুরের ঘটনা, দুর্গাপুরের কাঁকসায় নার্সের রহস্য মৃত্যু, একটি বেসরকারি হাসপাতালের নার্সের রহস্য মৃত্যু, বহুতলা আবাসনের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দুর্গাপুরের কাঁকসায় নার্সের রহস্য মৃত্যু, বেসরকারি হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু, বহুতলা আবাসনের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার। অর্পণ রয়েছে আরো বিস্তারিত বলবে। অর্পণ, প্রাথমিক তদন্তে কি জানাচ্ছে পুলিশ? দেখো, পুলিশের প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে একেবারেই কিন্তু যে নার্সিং পড়ুয়া তার যে হোস্টেল রয়েছে এবং সেই হোস্টেলের ছাদ থেকে পড়েই মৃত্যু বলে মনে করছে প্রাথমিকভাবে পুলিশ, এবং যদিও ময়না তদন্তের পরই কিন্তু মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও এই যে ছাত্রী তার বাড়ি কিন্তু বিষ্ণুপুরে, এবং তার যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলের ছাদ থেকেই মূলত পড়ে মৃত্যু বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন, এবং গোটা ঘটনা কিন্তু কাকসা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ। ফুটাফুটি সবাই করছি তখন দেখছি যে এরকম পড়ে গেছিল। কিসের স্টাফ ছিল? নার্সিং স্টাফ। কোথা থেকে পড়েছে জানি না এক্সাক্ট, কিন্তু নিচে পড়েছিল। ছুটাছুটি সবাই করছে, দিয়ে ফোন এরকম করছে যে কোথায় আছে কি করছে এরকম হলো। তখন আমরা খুঁজে করলাম। এখানে কতলায় থাকতো? 8 তলা। হেডলাইন্স নাও নিবেদন করছে ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম, কাজ করে ত্বকের ভেতর থেকে এবং দূর করে দাগ, ছোপ, পিম্পল। রবিবার রাতে দুপুরে মার্কেটে আগুন, সিসি ক্যামেরা ফুটেজে ষড়যন্ত্রের পর্দাফাঁস, শর্ট সার্কিট থেকে নয়, যুবকের আগুন লাগানোর ভিডিও ভাইরাল। রবিবার পর 3টে জায়গায় আগুন লাগায় সন্দেহ ব্যবসায়ী। মাধ্যমিকের শেষ দিনে বেপরোয়া কৈশোর, নদিয়ার কালীগঞ্জে টোটোয় বক্সে বাজিয়ে পরীক্ষায় নিয়েছে উল্লাস। অভিভাবকদের বাধায় দৌড় টোটো চালকের। হেডলাইন্স নাও নিবেদন করলো দাগমুক্ত উজ্জ্বলতা চাই, ব্যবহার করুন সোমেস ক্যানের ভিটামিন সি সিরাম। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় স্তোত্র, বন্দে মাতারম গাইতে হবে জনগণমনর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ। জাতীয় সঙ্গীত জনগণমনর মতো এবার বাধ্যতামূলক বন্দে মাতারম। 2টি নয়, বন্দে মাতারমের 6টি স্তবকই গাইতে হবে। বুধবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, বন্দে মাতারমের 6টি স্তবক গাইতে হবে অথবা বাজাতে হবে। 6টি স্তবক শেষ করতে হবে 190 সেকেন্ডে, অর্থাৎ 3 মিনিট 10 সেকেন্ডে। জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতারমের ক্ষেত্রেও উঠে দাঁড়াতে হবে। আমাদের জাতীয় সঙ্গীত গাইতে বোধহয় সময় লাগে 52 সেকেন্ড বা 55 সেকেন্ড। এই 3.5 মিনিট ধরে এই গানটাকে সব জায়গায় সমানভাবে প্রচলন করানো
এটা খুব সহজ কাজ হবে না, অবাস্তব পরিকল্পনা, এটা কার্যকর করা মুশকিল। দেশের প্রতি শ্রদ্ধা জানাতে এখন যে অংশটি আছে সেই প্রথম দুটো স্তবকই যথেষ্ট। কেন্দ্রের নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে বন্দে মাতরম বাধ্যতামূলক। যেমন দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে, কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতির ঢোকা এবং বেরোনোর সময়, রাজ্যপাল অথবা উপরাজ্যপাল উপস্থিত এমন অনুষ্ঠানে, প্যারেডে জাতীয় পতাকা আনার সময়, প্যারেড ছাড়া কোনো সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলার সময়, কোনো নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়ার সময়, স্কুলে ক্লাস শুরুর সময়। জাতীয় সঙ্গীতের আগে অন্য গান, বিশেষজ্ঞরা বলছেন এরকম উদাহরণ একাধিক দেশে রয়েছে। ব্রিটেনে রাজপরিবারের অনুষ্ঠানে আগে রাজপরিবারের গান বাজানো হয়, এরপরে চলে জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং। নিউজিল্যান্ডে আগে গাওয়া হয় গড সেভ দ্য কিং, তারপরে নিউজিল্যান্ডের দুটি জাতীয় সঙ্গীত। মালয়েশিয়ায় বিশেষ অনুষ্ঠানে আগে বাজানো হয় রাজ্য সঙ্গীত, তারপর জাতীয় সঙ্গীত। তবে এসব দেশে জাতীয় সঙ্গীতের আগে অন্য গান গাওয়াটা একেবারেই বাধ্যতামূলক নয়। মোদী সরকারের নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে জনগণ ও বন্দে মাতরম এই দুই যেখানে গাইতে হবে বা বাজাতে হবে সেখানে আগে চলবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত জনগণ মন। 1950 সালে সংবিধান যখন স্বীকৃত হলো তখন এটাকে বলা হলো ন্যাশনাল অ্যান্থেম জনগণ, বন্দে মাতরমকে বলা হলো ন্যাশনাল সং। এটার আগে ওটা, ওটার পরে এটা, এরম কথা সংবিধানে কোথাও বলা নেই। সম্মান জানানোর কথা বলা হয়েছিল এবং এটার আগে ওটার পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ বা ঐতিহাসিক সত্যতা বা কি কেন এর পেছনে যুক্তি সেটা কিন্তু আমার কাছে খুব দুর্বোধ্য। যে এটার আগে ওটা গাইতে হবে এরকম বাধ্যবাধকতা সব নাগরিকদের করতে পারে বলে আমার জানা নেই। বঙ্কিমচন্দ্রকে যারা বঙ্কিমদা বলে ডেকে ফেলেন তাদের কাছে বন্দে মাতরমকে উচ্চকিত করার প্রয়োজন নেই। আমার বাঙালিকে, বাংলাভাষী মানুষকে ভারতে বাংলাদেশি বলা বন্ধ করুক কেন্দ্রীয় সরকার, এটা এনশিওর করুক, এটা প্রয়োজন। বন্দে মাতরমকে সামনে তুলে এনে আমার এই দগদগে ঘায়ে মলম দেওয়া যাবে না।